Hello guys, welcome to Coding with Suman YouTube channel. ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সিরিজের এটা 4 নম্বর টিউটোরিয়াল। তো কোর্সের ডিটেলসে যাওয়ার আগে সবার আগে আমরা দেখে নেব যে আজকের এই ভিডিওতে আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো, মানে কি কি জিনিস শিখবো। তো আজকে টোটাল আমাদের 8টা জিনিস থাকবে, মানে 8টা ট্যাগ নিয়ে কথা বলবো আমরা। HTML5 ট্যাগ, সবার আগে থাকবে হেডিং ট্যাগ, তারপরে থাকবে প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে থাকবে বোল্ড ট্যাগ, মানে কোনো ধরনের টেক্সটকে আমরা কিভাবে বোল্ড করতে পারি। আর 4 নম্বরে থাকবে ইতালিক ট্যাগ, মানে আমরা যে কোনো টেক্সটকে ফরম্যাটিং করা, এই জিনিসগুলো আমরা জানবো, ঠিক আছে। তো 5 নম্বরে থাকবে স্মল ট্যাগ, মানে কোনো টেক্সটকে ডিফল্ট যে আমাদের ফন্ট সাইজ থাকে, সেই ডিফল্ট ফন্ট সাইজ থেকে সেই সাইজটা কি করে ডিক্রিজ করতে হয়। তারপরে থাকবে লাইন থ্রো, 7 নম্বরে থাকবে আন্ডারলাইন, এবং 8 নম্বরে মানে সবার শেষে থাকবে হরিজন্টাল লাইন কিভাবে অ্যাড করতে হয়। তো আজকে আমাদের ফার্স্ট প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল, ঠিক আছে, কারণ এর আগের ভিডিওগুলোতে আমি কোনো কিছু প্র্যাকটিক্যালি করে দেখাইনি। তো আজকের থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে প্র্যাকটিক্যালি। আমি চেষ্টা করব যাতে কন্টিনিউ ক্লাসটা হয়। তো আজকে অনেক দিন পরে, প্রায় 15-20 দিন পরে আমি ভিডিও আপলোড করছি, তো তার জন্য সরি এত লেট হয়েছে। তো আমি ট্রাই করব যাতে এটা কন্টিনিউ হয় এবং ডেলি আপলোড করতে পারি, কারণ যা টাইম মতো আমাকে কমপ্লিটও করতে হবে। তো কথা না বাড়িয়ে সবার আগে চলে যাচ্ছি ডাইরেক্ট টিউটোরিয়ালে, যেহেতু আমাদের সবার আগে জানবো HTML5 হেডিং ট্যাগ কি, হেডিং ট্যাগ কি কাজে লাগে, ঠিক আছে। তো সবার আগে চলে যাচ্ছি আমি ডেফিনিশনে। দেখুন, তো আমাদের যে হেডিং ট্যাগ আছে, তো ডেফিনিশন হচ্ছে এরকম যে HTML ডিফাইন্স 6 লেভেল অফ হেডিং, ঠিক আছে। আমাদের HTML যেটা আছে সে আমাদের 6 ধরনের হেডিং প্রোভাইড করে। কেমন? আ হেডিং এলিমেন্ট ইম্পাইলস অল দ্য ফন্ট চেঞ্জেস, প্যারাগ্রাফ, breaks before and after and any white space necessary to render the heading, ঠিক আছে। তারপরে লিখেছে the heading elements are H1, H2, H3, H4, H5 and H6। তো আমাদের HTML 6 ধরনের হেডিং আমাদের প্রোভাইড করে। সেই 6 ধরনের হেডিং হচ্ছে আমাদের H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, মানে আমাদের হেডিং ট্যাগটাকে কি দিয়ে ডিফাইন করা হয়, H1 থেকে শুরু করে H6, মানে H এর মাধ্যমে আমাদের ডিফাইন করা হয়। তো H এর পর আমাদের একটা করে সংখ্যা বসে, H1 একটা হেডিং হয়ে গেল, H2 একটা আলাদা হেডিং হয়ে গেল। তো এইভাবে করতে করতে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত 6 ধরনের হেডিং হয়। তো আমাদের হেডিং গুলোর সাইজ অনুযায়ী আমাদের ডিফারেন্ট হয়, যে আমাদের H1 অনেক বড় দেখায়, বোল্ড দেখায়, H1 অনেক ছোট, মানে সরি H6 আমাদের অনেক ছোট লাগে, ঠিক আছে। এবং আমরা হেডিং এর আমাদের ক্লোজিং এবং ওপেনিং ট্যাগ থাকে, তো ক্লোজিং এবং ওপেনিং ট্যাগের মাঝখানে একটা হোয়াইট স্পেস আমাদের অ্যাড করে দেয় ব্রাউজার অটোমেটিকলি, ঠিক আছে। এবার আমরা এটা দেখে নিচ্ছি যে আমাদের কোন কোন ব্রাউজার সাপোর্ট করে আমাদের হেডিং কে, অবশ্যই প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো ডেফিনিশনে পড়ে, তো প্রায় সেই গুগল ক্রোম থেকে শুরু করে মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, তারপরে আমাদের অ্যাপেল সাফারি, ওপেরা মিনি, প্রত্যেকটা ব্রাউজারেই আমাদের সাপোর্ট করে, ঠিক আছে, হেডিং ট্যাগ। তো হেডিং এর ব্যাপারে আরো একটু বেশি ক্লিয়ার হওয়ার জন্য তো আমি দুটো প্র্যাকটিক্যাল ওয়েবসাইট খুলে নিচ্ছি, যাতে আপনারা আরো বিষয়টা ভালো করে বুঝতে পারেন, কেমন। তারপরে আমি কোড লিখে দেখাবো। তো আমি ব্রাউজারে চলে গেলাম, সবার আগে খুলে নিচ্ছি w3schools.com, যা আমাদের ওয়েবসাইট আছে, অফিসিয়াল সাইট, যার মাধ্যমে আপনারা ফ্রিতে HTML5, CSS3, জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলো একদম ফ্রিতে আপনি শিখতে পারবেন, ঠিক আছে। এটা একটা ওয়েবসাইট। তারপরে এখানে আমি রিয়াক্ট জিএস এর একটা ওয়েবসাইট খুলে নিচ্ছি। রিয়াক্ট জিএস এর ব্যাপারে অনেকেই জানে যে সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন যার মাধ্যমে বানানো যায়, যেটাকে ফেসবুক টিম ডেভেলপ করেছে। তো ওটা খোলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখন বোঝাবো হেডিং কি জিনিস। দেখুন, আমরা কোনো ওয়েবসাইট খোলার পরে, যেমন এখানে আমাদের লেখা আছে লার্ন টু কোড, তো লার্ন টু কোড যে লেখাটা আছে এটা হচ্ছে এক ধরনের হেডিং, কেমন। তারপরে যদি আমি টিউটোরিয়ালস বলে যে আমাদের এখানে বটম আছে, বা আমাদের যে পেজে নিয়ে যাবে টিউটোরিয়ালস, সেখানে যদি ক্লিক করি, দেখুন এখানে লেখা আছে টিউটোরিয়ালস, তারপরে HTML এন্ড CSS, তারপরে এখানে লেখা আছে জাভাস্ক্রিপ্ট, তারপরে এখানে সার্ভার সাইড। প্রত্যেকটা হচ্ছে এক একটা হেডিং, মানে আপনি একটা ওয়েবসাইটের ভিতরে আপনি যে কন্টেন্ট দেবেন, সেই কন্টেন্টের পার্টিকুলার যে টাইটেল থাকবে সেটা হচ্ছে হেডিং, বা টাইটেল বা হেডলাইন থাকবে, সেটা হচ্ছে হেডিং এর মাধ্যমে ডিফাইন করা হয়। এবার হেডিং ওয়ান থেকে, মানে H1 থেকে শুরু করে H6 এর যে ডিফারেন্স, সেটা হচ্ছে সাইজের, ফন্ট সাইজের। তো বাই ডিফল্ট আমাদের মানে ডিসপ্লে, সরি, যে ব্রাউজার,
সেটা বাই ডিফল্ট ভাবে 16 পিক্সেলের হয়, কিন্তু H1 এর সাইজ আরো বেশি হয়, সেটা 32 পিক্সেল হয়। কেমন, সেটা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। তো প্র্যাকটিক্যালি করে দেখানোর জন্য সবার আগে আমাদের কোড এডিটর ওপেন করে নিতে হবে। তার এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে সাবলাইম টেক্সট 4। তো যারা একদম বিগিনার তাদেরকে রেকমেন্ড করব আপনারাও সাবলাইম টেক্সট 4 ইউজ করবেন। ঠিক আছে, আপনারা অন্য কোনো কিছু ইউজ করতে পারেন, সেটা আপনাদের পুরোটাই আপনাদের একদম ব্যক্তিগত ব্যাপার। তো আমি রেকমেন্ড করব আপনারা সাবলাইম একদম যারা বিগিনার আছে তারা ইউজ করবেন। তো আমরা খুলে নিয়েছি, খোলার পরে সবার আগে এখানে ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি ফাইলে চলে গেলাম, নিউ ফাইলে ক্লিক করেছি, যেটাকে আপনারা কন্ট্রোল+N কিবোর্ড থেকে প্রেস করেও করতে পারবেন। তো এটাকে সেভ করে নিচ্ছি আমি কন্ট্রোল+H দিয়ে। তো এটাকে আমাকে এক জায়গায় সেভ করতে হবে। কেমন, তো সেভ করার জন্য আমি রেকমেন্ড করব আপনারা সি ড্রাইভে কোনো কিছু সেভ করবেন না, সি ড্রাইভ বাদে আপনি যে কোনো অন্য কোনো ড্রাইভে গিয়ে একটা ফোল্ডার বানিয়ে সেভ করে নেবেন। তো আমি ডি ড্রাইভে চলে এসেছি, এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, যার নাম দিয়ে দিলাম প্রজেক্ট। তো আপনি যে কোনো নাম দিতে পারেন, নিজের নামও দিতে পারেন, নিজের নামে ফোল্ডার বানিয়ে বা যে কোনো নামে ফোল্ডার বানিয়ে ফাইলটা রাখতে পারেন। তো আমি উদাহরণস্বরূপ প্রজেক্ট নামে একটা ফোল্ডার নিয়েছি, ডাবল ক্লিক করে ফোল্ডারের ভিতরে চলে এলাম। এখানে ফাইলের নাম দেবে ইন্ডেক্স, INDEX index.html। আপনিও সেম জিনিস দেবেন index.html, ইন্টার করলে সেভ হয়ে যাবে, অথবা এখানে ক্লিক করে আপনি সেভ করতে পারেন। তো এখানে আমাদের সবার আগে HTML এর যে টেমপ্লেট আছে সেটা নিয়ে আসতে হবে। তো যারা সাবলাইম ইউজ করছে তাদের জন্য বলে দিচ্ছি, সবার আগে ব্র্যাকেট ওপেন করতে হবে, তারপরে লিখতে হবে HTML, এতটুকু লিখে কিবোর্ডের যে ট্যাব বাটন আছে আমি বড় করে নিচ্ছি এটা, ট্যাব বাটন প্রেস করলে পুরো টেমপ্লেটটা আমরা পেয়ে যাব রেডিমেড। ঠিক আছে, তো যা কাজ করব এর মাধ্যমে আমরা করব। তো আমি অলরেডি এখান থেকে এত পর্যন্ত এর আগের ভিডিওতে বলেছি যে কোন জিনিসের কি কাজ, তো সেটা না আজকে কিছু ডিসকাশন করব না। সবার আগে আমি টাইটেলটা লিখে নিচ্ছি এখানে, যেহেতু আমরা সবার আগে হেডিং এর ব্যাপারে জানবো, তো টাইটেলে লিখে নিলাম HTML হেডিং। ঠিক আছে, তো কন্ট্রোল+S দিয়ে এটাকে সেভ করে নিচ্ছে ফাইলটাকে। সেভ করার পরে এবার এটাকে সবার আগে ব্রাউজারে দেখতে হবে যেটা কাজ করছে কিনা। তো যারা সাবলাইম ইউজ করছে, তো সাবলাইমের এখান থেকে আপনি ব্রাউজারে গিয়ে শো করতে পারবেন। তার জন্য যে কোনো ফাঁকা জায়গায় গিয়ে আপনি ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে যে ওপেন ইন ব্রাউজার। এই ওপেন ইন ব্রাউজারে ক্লিক করলে ডাইরেক্টলি সরাসরি আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। দেখুন আমাদের টাইটেল চলে এসেছে HTML হেডিং। ঠিক আছে, তো এবার আমরা সবার আগে হেডিং এর ব্যাপারে জানবো। যেহেতু আমাদের 6টা হেডিং আছে, সেই হেডিংটাকে ডিফাইন করা হয় H1 H2 H3 এইভাবে। তো হেডিং কিভাবে ব্যবহার করা হয়, কেমন লাগে দেখতে, সেটা প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। আমি এটা ফাঁকা করে নিলাম, কারণ আমরা বডি ট্যাগের ভিতরে এই জিনিসগুলো লিখতে হবে আমাদেরকে অবশ্যই। আর বডি ট্যাগের ভিতরে যেটা লিখবো সেটাই আমাদের ডিসপ্লে করবে। কেমন, তো বডি ট্যাগের ভিতরে সবার আগে লিখে নিলাম H1। যারা সাবলাইম টেক্সট ইউজ করছে তাদের জন্য শর্টকাট, আপনি যে ট্যাগ আপনি ইউজ করবেন তার যদি ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে, শুধু আপনি ওপেনিং ট্যাগটা লিখে দুবার ট্যাব বাটন প্রেস করবেন, দেখবেন ওপেনিং ট্যাগ সাথে ক্লোজিং ট্যাগ দুটোই চলে আসবে। যেহেতু আমাদের হেডিং ট্যাগের ওপেনিং ক্লোজিং দুটোই আছে, যে H1 এখানে ওপেনিং হয়েছে, আমাদের এখানে ক্লোজিং হয়েছে। ঠিক আছে, তো মাঝখানে আমাদের কন্টেন্ট লিখতে হবে। তো উদাহরণস্বরূপ আমি লিখে দিচ্ছি এখানে হেডিং 1, এইভাবে লিখে দিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের হেডিং 1 বা H1 কে আছে। এবার এটাকে সেভ করে যদি ব্রাউজারে দেখি গিয়ে আমি কেমন লাগে, তো ব্রাউজারে চলে এসেছি। এবার যদি রিফ্রেশ করি, দেখুন আমাদের হেডিং 1 শো করছে এত বড়। এবার যদি আমি হেডিং 2 দেখি, তো হেডিং 2 কে ডিফাইন করা হয় H2 এর মাধ্যমে। তো H2 লিখে আমি ডবল ট্যাপ প্রেস করে দিচ্ছি, চলে এলো আমাদের ওপেনিং এবং ক্লোজিং হেডিং ট্যাগ। তো আমি জাস্ট এই লেখাটা এখানে পেস্ট করে দিচ্ছি, কপি করে 1 এর জায়গায় করে দেবো 2। আবার সেভ করে ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, দেখুন আমাদের হেডিং 1 এর থেকে হেডিং 2 টা একটু ছোট। তো এইভাবে 6বার আমাদের করতে হতে পারে, মানে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ব্যবহার করব। এরকম কোনো কথা নেই যে একটা ওয়েবসাইটে হেডিং 1 থেকে হেডিং 6 সব ব্যবহার করতে হবে, এরকম কোনো কথা নেই। তো আমি ডাইরেক্টলি এটা কপি পেস্ট করে দিচ্ছি। তো হেডিং 3 লিখে নিচ্ছি এখানে আমি, নিচে লিখে নেব হেডিং 4। মানে হেডিং 4 কে আমাদের H4 মানে H এর মাধ্যমে ডিফাইন করা হয় জিনিসগুলো। তারপরে থাকবে H5। এখানে আমি উদাহরণস্বরূপ এখানে 1 2 3 4 5 লিখছি, আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, এখানে নিজের নাম অথবা অন্য কিছু লিখতে পারেন, ভালো জিনিস। তো আমি জিনিসটা লিখে নিলাম যে H1 H2 H3 H4 H5 H6।
ঠিক আছে, তো সেভ করে নিচ্ছি আমি। সেভ করার পর যদি ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করে দেখুন, আমাদের হেডিং 1 হচ্ছে সব থেকে বড়, আর হেডিং 6 হচ্ছে সব থেকে ছোট আমাদের। ঠিক আছে, এবার যদি আমি আবার W3 স্কুলে গিয়ে যদি দেখি, টিউটোরিয়ালসে গেলাম, দেখুন আমাদের প্রথমে যে লেখাটা আছে এটা অনেক বড়। ঠিক আছে, এটাকে H1 বা হেডিং 1 হিসেবে ধরা যেতে পারে। ঠিক আছে, দেখুন আমাদের এখানে আছে হেডিং 1 সব থেকে বড়। আর যদি টিউটোরিয়াল থেকে যদি দেখি, এগুলো এক ধরনের হেডিং বাট ছোট, সেই আমাদের এই লেখাটার তুলনায় ছোট। তো এই লেখাটার সাথে আমাদের সিমিলারিটি হচ্ছে H4। ঠিক আছে, H4 সেখানে দেওয়া হয়েছে। যেমন এখানে কালার করা আছে, তারপরে ফন্টটা অন্য ধরনের, সেটা হচ্ছে স্টাইলের পার্ট। কেমন, সেটা সিএসএস এর মাধ্যমেও করা যায়, কিছুটা এইচটিএমএল এর মাধ্যমেও করা যায়, সেটা অন্য পার্ট, বাট এখানে হেডিং ব্যবহার করা হয়েছে। কেমন, এটা হয়ে গেল আমাদের হেডিং। তো হেডিং এর পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। মানে আমাদের ওয়েবসাইটে যে টেক্সট গুলো থাকে, যে কোনো ওয়েবসাইট খোলার পরে আমরা বিভিন্ন ধরনের টেক্সট বা লেখা দেখতে পাই। যেরকম আমাদের রিয়াক্ট যে ওয়েবসাইটে আছে, দেখুন এখানে অনেক ধরনের লেখা আছে, এখানে লেখা আছে, তারপরে এখানে লেখা আছে। এই প্রত্যেকটা লেখাই কিন্তু আমাদের প্যারাগ্রাফের মাধ্যমেই লেখা হয়, কারণ একটা ওয়েবসাইটের ভিতরে যদি টেক্সটই না থাকে, একটা ইউজার এসে বুঝতেই পারবে না যে ওয়েবসাইটটা কি সার্ভিস আমাদের প্রোভাইড করছে, কি রিলেটেড ওয়েবসাইট। ঠিক আছে, তো অবশ্যই আমাদের টেক্সট লিখতে হয় একটা ওয়েবসাইটের ব্যাপারে জানানোর জন্য যে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করছি। তো সেই টেক্সট গুলো আমাদের প্যারাগ্রাফের মাধ্যমে লেখা হয়, আর প্যারাগ্রাফ ট্যাগকে ডিফাইন করা হয় পি ট্যাগের মাধ্যমে। সেটা আমি ডেফিনেশনের মধ্যে বলে দিচ্ছি, নো প্রবলেম। দেখুন প্যারাগ্রাফ ট্যাগের যে ডেফিনেশন আছে সেটা হচ্ছে এরকম: দ্য HTML p element defines a paragraph. A paragraph always start on a new line and browser automatically adds some white space, আর ব্র্যাকেটে লিখেছে a margin before and after paragraph। এই ব্যাপারটা পুরো লাইনটা বোঝার জন্য, ঠিক আছে, আপনাকে প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখতে হবে, তবে আপনি বুঝতে পারবেন যে যা লিখেছে যে a paragraph always starts on a new line and browsers automatically adds some white space। তো ব্যাপারটা বোঝার জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখতে হবে। তো প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি কোড এডিটরে চলে এলাম। তো আমি সবার আগে হেডিং গুলো সরিয়ে দিচ্ছি, হেডিংটা আপনারা দেখে নিলেন। আমি টাইটেলটা এখানে চেঞ্জ করে দিচ্ছি, হেডিং এর জায়গায় লিখে নেব প্যারাগ্রাফ। আর এখানে জাস্ট একটা হেডিং আমি লিখে নিচ্ছি, H1 দিলাম ডবল ট্যাগ। এবার এখানে লিখে নিচ্ছি HTML প্যারাগ্রাফ। ঠিক আছে, তো আমি এটা সেভ করে এবার যদি ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, দেখুন জাস্ট এই লেখাটা আসছে। এবার আমি এখানে প্যারাগ্রাফ নেব, মানে আমাদের কিছু টেক্সট নিতে হবে। তো আমাদের প্যারাগ্রাফ ট্যাগকে, মানে সে প্যারাগ্রাফ ডিফাইন করার জন্য আমাদের পি ট্যাগের দরকার পড়ে। তো আমি পি লিখে নিলাম একবার, ডবল ট্যাগ। আমাদের পির ওপেনিং এবং ক্লোজিং দুটোই চলে এসছে। আমরা এর ভেতরে টেক্সট লিখবো, মানে পি ওপেনিং এবং ক্লোজিং এর ভেতরে। ঠিক আছে, তো এখানে শর্টকাট একটু বলে দিচ্ছি, যারা সাবলাইম ইউজ করছে তাদের ডামি টেক্সট এখানে বাই ডিফল্ট নিয়ে আসার জন্য আপনারা লিখবেন লোরেম, LOREM। লোরেম লিখে ট্যাব বাটন প্রেস করবেন, দেখবেন এই পুরো লেখাটা অটোমেটিকলি আপনাদের চলে আসবে। ঠিক আছে, তো লেখাটা চলে এসছে। এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। তো সেভ করে যদি আমি ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, দেখুন আমাদের প্যারাগ্রাফ একটা চলে এসেছে, এটাকে বলা আমাদের প্যারাগ্রাফ। ঠিক আছে, এবার দেখুন আরেকটা জিনিস যেটা লিখেছে, আমাদের অটোমেটিকলি আমাদের একটা নিউ লাইন ব্রাউজার অ্যাড করে। এই কথাটার মানে কি? তো আগে কি হতো, সেই 4 থেকে 5 বছর আগে যখন আমরা কোনো প্যারাগ্রাফ এখানে অ্যাড করতাম, আমাদের ব্রাউজার এটা অটোমেটিকলি নিউ লাইন অ্যাড করতো না। যেরকম আমাদের এই লেখাটা গিয়ে আমাদের এখানে ম্যাগনা, অ্যাকচুয়ালি পুরো লেখাটা ইংলিশেও না, এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখা আছে, যেটা আমরা পড়তে পারছি, লিখেছে ইংলিশে, বাট এর প্রোনাউন্সিয়েশন হচ্ছে অন্য কোনো ভাষায় হবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ইংলিশ প্রোনাউন্সিয়েশনও না। তো এখানে ম্যাগনা পর্যন্ত এসে এটা অটোমেটিকলি ডিসপ্লে অনুযায়ী নিচে চলে এসছে। আমার ডিসপ্লে যদি আরো ছোট হতো, তাহলে আরো এখান থেকে বা এখান থেকে নিচে চলে আসতো। ঠিক আছে, ব্রাউজার অটোমেটিকলি ডিটেক্ট করে না যে লেখাটা এখানে এসে শেষ হয়েছে, আর আমাদের এরপরে নতুন লাইন নিচে অ্যাড করতে হবে। আগে জিনিসটা হতো না। আমাদের 4 থেকে 5 বছর আগে যারা HTML5 বা পি ট্যাগ ইউজ করেছে তারা জানে যে এই জিনিসটা আগে একটু প্রবলেম ছিল, আমাদের ইন্টার করে করে নিচে নিয়ে আসতে হতো ট্যাগকে। কেমন, তো এখন সেই পি ট্যাগ HTML সেটাকে আপডেট করেছে, ব্রাউজারে আপডেট হয়েছে। পি ট্যাগের মাধ্যমে যদি কোনো কিছু দিই, সেক্ষেত্রে ব্রাউজারের যে ডিসপ্লে সাইজ থাকে সেই অনুযায়ী অটোমেটিকলি নিচের দিকে চলে আসে লেখা, যাতে ওভারফ্লো না হয়। আর ওয়েবসাইটের সবকিছু টেক্সট আমরা পি ট্যাগের মাধ্যমে ডিফাইন করব। তো প্যারাগ্রাফ ট্যাগ আমাদের পি ট্যাগের মাধ্যমে ডিফাইন করা হয়। ঠিক আছে, এবার দেখে নিই যে কোন কোন ব্রাউজার আমাদের পি ট্যাগ সাপোর্ট করে।
নর্মালি আমাদের এই গুগল ক্রোম থেকে শুরু করে ওপেরা মিনি সব ব্রাউজারই সাপোর্ট করে, কারণ গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, সাফারি সব ব্রাউজারই আমাদের পিট্যাগ সাপোর্ট করে, নো প্রবলেম। আর যে জিনিসগুলো আমি ডিসপ্লেতে দেখাচ্ছি এখন, সেই জিনিসগুলো আপনি পিডিএফ আকারে একদম ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনারা পার্সোনালি জিনিসটা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমাদের হেডিং ট্যাগ হয়ে গেল, প্যারাগ্রাফ ট্যাগ হয়ে গেল। এবার আমরা জানবো টেক্সট ফরম্যাটিং কিভাবে করতে হয় এইচটিএমএল ডকুমেন্টস এর মধ্যে, মানে আমাদের যে লেখাগুলো আছে এটাকে কিভাবে একটু স্টাইল করা যায়, ঠিক আছে, কিভাবে এটাকে বোল্ড করা যায়, আন্ডারলাইন করা যায়, এই জিনিসগুলো আমরা একদম ডিটেলসে জানবো। একদম 100% তো ডিটেলসে করা যাবে না, কারণ এখনো জাস্ট এটা আমাদের ফার্স্ট প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল, কিন্তু টেক্সট ফরম্যাটিং এর জিনিসটা আজকে আমি দেখাচ্ছি। আর আস্তে আস্তে আরো বেশি ডিটেলসে জানতে পারবে, টিউটোরিয়ালস আপলোড হতে থাকবে, ঠিক আছে। তো টেক্সট ফরম্যাটিং এর মধ্যে সব থেকে যেটা আছে সেটা সবার আগে সেটা হচ্ছে বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগ মানে ধরে নিন আমাদের এই যে এখানে একটা লাইন আছে, লোরেম ইপসাম ডলার, ঠিক আছে, আমি চাচ্ছি জাস্ট এতটুক লেখা আমাদের একটু স্ট্রং বা মোটা হবে দেখতে, মানে এই হেডিং এর মতন হবে দেখতে, আর বাকি লেখা এরকমই থাকবে, বা স্পেসিফিক কোনো সেন্টেন্স অথবা ওয়ার্ড আমাদের এই ধরনের হবে দেখতে, বোল্ড টাইপের। তো সেই জিনিসটা করার জন্য আমাদের বোল্ড ট্যাগের ব্যবহার করা হয়, বোল্ড ট্যাগকে আমাদের বি ট্যাগের মাধ্যমে ডিফাইন করা হয়। তো সবার আগে দেখে নিচ্ছে ডেফিনিশন, তারপরে প্র্যাকটিক্যাল দেখে নেবো, কেমন। তো বোল্ড ট্যাগের যে ডেফিনিশন আছে সেটা হচ্ছে এরকম: দ্য এইচটিএমএল বি ট্যাগ merely gives text a bold appearance but does not provide any semantic meaning to the text. This tag is also commonly referred to as the b element. দেখুন এখানে যেটা লিখেছে, বি ট্যাগের মাধ্যমে তো আমরা বোল্ড ট্যাগ করতেই পারি, কিন্তু এই বোল্ড ট্যাগ কিন্তু আমাদের স্পেসিফিক কোনো মানে বোঝায় না কোনো ওয়ার্ডের, জাস্ট এটা টেক্সটকে বোল্ড করতেই ব্যবহার করা হয়, এর বাইরে কোনো কিছু না। তো সবার শেষে যেটা লিখেছে যে আমাদের বোল্ড ট্যাগের সাথে স্ট্রং ট্যাগ যাতে কনফিউজ না হয়, কারণ বোল্ড ট্যাগের মাধ্যমে আমাদের যে কোনো টেক্সট অথবা সেন্টেন্স আমাদের মোটা হয়ে যায় বা হেডিং এর মতন হয়ে যায়, সেম জিনিস আমরা স্ট্রং ট্যাগের মাধ্যমে করতে পারি। সিমিলারিটি অনেকটাই আছে এর মধ্যে, 100% না থাকলেও 90% সিমিলারিটি আছে, কারণ আমরা বোল্ড ট্যাগের মাধ্যমে যে জিনিস করতে পারবো সেম জিনিস আমরা স্ট্রং ট্যাগের মাধ্যমে করতে পারবো, ঠিক আছে। জাস্ট এটা টেক্সটকে বোল্ড করে, এর বাইরে অন্য কোনো কাজ নেই, ঠিক আছে। তো দেখে নিচ্ছে এটা কিভাবে করে। তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের টেক্সট এডিটরে যেতে হবে। তো এখান থেকে জাস্ট আমি হেডিংটা চেঞ্জ করে দেবো, আর এখান থেকে টাইটেল চেঞ্জ করে দেবো। তো এখন আমাদের আছে এইচটিএমএল বোল্ড ট্যাগ, তো BOLD বোল্ড, আর হেডিং এর মধ্যে লিখে দিচ্ছি বোল্ড ট্যাগ, ঠিক আছে, টিটা বড় হাতে দিয়ে দিলাম। তো আমি H1টা এই কারণে রাখছি, জাস্ট একটা হেডিং দিলে দেখতে ভালো লাগবে, যাতে আপনারা বুঝতে পারেন। তো সেভ করে নিচ্ছি, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। সবার আগে চলে যাব ব্রাউজারে, এবার গিয়ে যদি রিফ্রেশ করি দেখুন এখানে চলে এসছে এইচটিএমএল বোল্ড ট্যাগ, আর আমাদের টাইটেলও এইচটিএমএল বোল্ড লেখা আসছে। তো আমি চাচ্ছি জাস্ট এতটুকু আমাদের বোল্ড হবে, লোরেম ইপসাম ডলার, ঠিক আছে, এই লেখাটা বোল্ড হবে, নর্মাল সব লেখা আমাদের সেমই থাকবে। তো সেটা করার জন্য আমাদের বি ট্যাগ ইউজ করতে হবে। তো আমাদের ব্র্যাকেট ওপেন বি, আমি চাচ্ছি এতটুক হবে বোল্ড। তো এই যতটুক লেখা বোল্ড করতে চাই সে লেখার শেষে গিয়ে আমাদের সে বি ট্যাগটাকে ক্লোজ করতে হবে। এটা ক্লোজ করে দিলাম আমরা এইভাবে, যেটা আপনারা অলরেডি জানেন। তো কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। সেভ করার পরে যদি আমি ব্রাউজারকে রিফ্রেশ করি দেখুন এখানে আমাদের এটা বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি চাইলে পুরো লেখাটাকে আমি বোল্ড করে দিতে পারি। পুরো লেখাটাকে বোল্ড করার জন্য আমাদের ক্লোজিং ট্যাগটা লেখার একদম শেষে গিয়ে দিতে হবে। আমি দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার পরে যদি ব্রাউজারে রিফ্রেশ করি দেখুন পুরো লেখাটা আমাদের বোল্ড হয়ে গেছে। এবার যদি চাই যে পুরো লেখাটা বোল্ড হবে না, স্পেসিফিক মানে মাঝের থেকে কোনো লেখা আমরা বোল্ড করতে চাই, সেটা পারবো। আমি এখান থেকে উদাহরণস্বরূপ এটাই নিয়ে নিলাম, এখান থেকে এতটুকু বোল্ড হবে। তো এতটুকু আমি বি ট্যাগের মাঝখানে রাখলাম। তো কন্ট্রোল S দিয়ে সেভ। এবার যদি ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি দেখুন কি হয়, সবকিছু ঠিক আছে, জাস্ট এতটুকু বোল্ড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বোল্ড ট্যাগের কাজ, কেমন, যেটা প্র্যাকটিক্যালি করে দেখালে আপনারা আরো ভালোবেসে বুঝতে পারবেন, তার জন্য আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। থিওরি জাস্ট বইয়ের লেখাটা একটা ফর্মালিটি দেখানোর, কেমন। তো এরপরে চলে যাব হচ্ছে আমাদের যে কোন কোন ব্রাউজার এই জিনিসটা সাপোর্ট করে। এটা অবশ্যই আপনাদের জানা দরকার যে আমাদের HTML5 এ মোটামুটি 105টা ট্যাগ সাপোর্ট করে। তার মধ্যে এরকম অনেক ট্যাগ আছে যেগুলো আমাদের সব ব্রাউজারে সাপোর্ট করে না। সব ব্রাউজারে সাপোর্ট করার জন্য সাপোর্টিং এর দরকার হয়। তো এটা দেখে নিচ্ছি বোল্ড ট্যাগ কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে।
তো মোটামুটি আমাদের গুগল ক্রোম থেকে শুরু করে এটা ওপেরা মিনি পর্যন্ত সব ব্রাউজারে সাপোর্ট করে, নো ইস্যু, আপনি যে কোনো ব্রাউজারে ইউজ করতে পারেন। তো এরপর আমরা দেখে নেব ইতালিক ট্যাগ। ঠিক আছে, এটা একটা টেক্সট ফরম্যাটিং এর আমাদের পার্ট। ইতালিক ট্যাগ মানে হচ্ছে আমরা যদি চাই যে আমাদের যে ডকুমেন্টসটা থাকবে HTML এর, এটা জাস্ট একটা বেসিক ডকুমেন্টস। তো এইভাবে আস্তে আস্তে আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন একটা কমপ্লিট এরকম একটা ওয়েবসাইট বানাতে পারবো। কারণ এই যে এই ধরনের ওয়েবসাইট গুলা বা যে কোনো ওয়েবসাইট HTML CSS জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলো মিলেমিশে তৈরি করা হয়। ঠিক আছে, ডাইরেক্টলি আমরা কোনো ওয়েবসাইট বানাতে পারবো না। তো ওয়েবসাইট বানানোর জন্য অবশ্যই আমাদের জানতে হবে HTML কি, কোন ট্যাগের কি কাজ, এই জিনিসগুলো অবশ্যই আমাদের প্রথম থেকে জানতে হবে। কেমন? তো আমরা যদি চাই যে আমাদের এই যে ডকুমেন্টসটা আছে, এখানে আমাদের হেডিং, তারপরে এখানে আমাদের প্যারাগ্রাফ, আমাদের স্পেসিফিক কোনো লেখা আমাদের একটু ইতালিক টাইপের স্টাইল হবে, মানে ডান দিকে ব্যাকগ্রাউন্ড থাকবে। নর্মালি এটা তো সোজা আছে। তো সেই জিনিসটা করার জন্য আমরা মানে আই ট্যাগ অথবা মানে ইতালিক ট্যাগের ব্যবহার করতে পারি। তো ইতালিক ট্যাগকে ডিফাইন করা হয় আই ট্যাগের মাধ্যমে। এবার ডেফিনেশন দেখে নিচ্ছি যে ডেফিনেশন কি বলে। তো the I tag in HTML is used to display the content in italic style। ঠিক আছে, মানে কি আমাদের যদি আমাদের কন্টেন্টকে আমরা ইতালিক স্টাইলে ডিসপ্লে করতে চাই তো সেক্ষেত্রে আমরা আই ট্যাগ ব্যবহার করতে পারি, কারণ আই ট্যাগ এর মাধ্যমে আমরা ইতালিক ট্যাগকে ডিফাইন করব। কেমন? দিস ট্যাগ ইজ জেনারেলি ইউজ টু ডিসপ্লে দ্য টেকনিক্যাল টার্মস, ফ্রেজ, দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মাঝে মাঝে এরকম হয়ে যায় যে আমরা কোনো ওয়েবসাইট ডিজাইন করেছি, তো সেখানে পুরো কন্টেন্টের মধ্যে টেক্সটের মধ্যে আমরা স্পেসিফিক কোনো একটা আলাদা ধরনের ওয়ার্ড দেখাতে চাই, যেটা আমাদের পুরো মানে সম্পূর্ণ টেক্সটের থেকে একটু আলাদা হবে, যাতে ইউজার দেখলেই বুঝতে পারে যে এটা আলাদা। নর্মাল এখানে কিছু নেই, এখানে আলাদা কোনো কিছু বোঝাতে যাচ্ছে আমরা, সেটা হতে পারে কোনো টেকনিক্যাল টার্মস বা কারিগরি টাইপের কোনো কিছু। ঠিক আছে, এই ধরনের জিনিসের জন্য আমরা আই ট্যাগের ব্যবহার করতে পারি। তো লাস্টে যেটা লিখেছে এখানে, the important word in a different language, the I tag is a container tag that contains the opening tag, content and closing tag। তো I tag এর ভিতরে আমাদের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে, পাশে সিনট্যাক্স দিয়েছে I tag এর। ঠিক আছে, তবে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখে নিচ্ছি যাতে আপনারা একটু ভালো করে বুঝতে পারেন। তো নর্মালি আমি যেটা এর আগেও করেছি, জাস্ট আমি এখান থেকে নামটা চেঞ্জ করেছি, তো HTML বোল্টের জায়গায় লিখে নেবো এখানে ইতালিক। তো আমি হেডিংও চেঞ্জ করে দিচ্ছি, HTML বোল্টের জায়গায় লিখে নেবো ইতালিক। সরি, সেভ করেছি, রিফ্রেশ করছি, দেখুন এখানে ইতালিক চলে এসছে। তো এবার আমি দেখে নিচ্ছি, আমি চাচ্ছি প্রথমে এতটুকু লেখা আমাদের নর্মালি ইতালিক স্টাইলে হবে, মানে ডান দিকে একটু বাঁকানো থাকবে। তো তার জন্য আমরা আই ট্যাগের ইউজ করব। তো ব্র্যাকেট ওপেন আই, সবার শেষে গিয়ে এখানে সেই আই ট্যাগটাকে ক্লোজ করতে হবে, ক্লোজ করেছি, কন্ট্রোল এস দিয়ে সেভ। এবার যদি ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, দেখুন এখানে আমাদের একটু স্টাইলিশ হয়ে গেছে, মানে ইতালিক টাইপের হয়ে গেছে। কেমন? আপনি চাইলে এখানে বোল্ড ট্যাগের ভিতরেও আপনি আই ট্যাগ ব্যবহার করতে পারেন। তো আমি আই ট্যাগ লাগিয়েছি ইতালিক, এবার চাচ্ছি লেখাটা একটু বোল্ড হবে, মোটা হবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে বোল্ড ট্যাগের ভিতরেও আপনি বি ট্যাগ ইউজ করতে পারেন, আপনি বাইরেও বি ট্যাগ ইউজ করতে পারেন। তো বাইরে ইউজ করে নিচ্ছি, তো বি ট্যাগ দিলাম। যেহেতু আমি মানে ওপেনিং এর ভেতরে আমি আই ট্যাগের বাইরে দিয়েছি বি ট্যাগ, তো ক্লোজিং ও সেম আমাকে বাইরেই দিতে হবে। তো সেভ করে নিলাম জিনিসটা, আমি সেভ করে যদি এবার রিফ্রেশ করি, দেখুন এখানে এটা বোল্ড হয়ে গেছে, সাথে এখানে ইতালিক আছে। কেমন? সেম জিনিস আমি হেডিংও করতে পারি, এটা এরকম কোনো কথা নেই যে শুধু প্যারাগ্রাফে কাজ করবে। তো হেডিং এ করার জন্য আমি H1 এর বাইরে আমি আইটাকে ইউজ করছি, আর এখানে ক্লোজ করে দিলাম H1 এর ক্লোজিং এর ওখানে। সেভ করে এবার যে রিফ্রেশ করে দেখুন আমাদের হেডিংটাকেও আমাদের ইতালিক স্টাইলে হয়ে গেছে। এটা হচ্ছে এটা ইতালিক স্টাইল। তো নর্মালি আমাদের ওয়েবসাইটে অনেক সময় এটা দরকার পড়ে। দেখুন নর্মালি আমাদের সব টেক্সট সমান আছে, ইউজার দেখলেই বুঝতে পারবে যে এখানে আলাদা কোনো কিছু আছে। কেমন? তো এটা হয়ে গেল ইতালিক ট্যাগ। তো নেক্সট ট্যাগের ব্যাপারে আমরা চলে যাচ্ছি। তো তার আগে জানবো যে কোন কোন ব্রাউজার এটা সাপোর্ট করে। তো নর্মালি এটা সব ব্রাউজারই সাপোর্ট করে আমাদের ইতালিক ট্যাগ। কেমন? তো স্মল ট্যাগ কি কাজ করে দেখুন। স্মল ট্যাগ আমাদের যে ব্রাউজার আছে, ব্রাউজারের বাই ডিফল্ট ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। এখানে আমি বড় করে দেখাচ্ছি, যদি আমরা 100% করে দিই, এটা হচ্ছে আমাদের 100%। কেমন? যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, এর জন্য আমি এটা মানে বড় করে নিয়েছিলাম। এই ফন্ট সাইজটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট, যেটা আপনারা যদি ব্রাউজারে সবার আগে ওপেন করেন তো এরকমই আসবে। এটা হচ্ছে 16 পিক্সেল। আপনারা যারা উইন্ডোজ ইউজ করছেন, এই উইন্ডোজের যে আমাদের মানে গুগল ক্রোম থাক, মজিলা ফায়ারফক্স থাক, যে ব্রাউজার আছে, সে বাই ডিফল্ট ভাবে 16 পিক্সেল হিসেবে আমাদের মানে ফন্টকে নিয়ে নেয় বা টেক্সটকে নিয়ে নেয়। তো
তো এবার যদি আমরা চাই যে টেক্সট 16 পিক্সেলের থেকেও আমাদের ছোট দেখাক, সেক্ষেত্রে আমাদের এই স্মল ট্যাগের ব্যবহার করতে হয়। তার বড় করে নিচ্ছি একটু, এতটুকু থাকলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো এবার ডেফিনেশন দেখে নিই। দ্য স্মল ট্যাগ ডিফাইন্স স্মলার টেক্সট। ঠিক আছে, আমাদের যদি বাই ডিফল্ট ফন্ট সাইজের থেকে যদি আরো যদি ফন্ট সাইজ আমরা দেখাতে চাই, তো সেক্ষেত্রে আমাদের স্মল ট্যাগের ব্যবহার করতে হবে। লেখা আছে ইট ডিক্রিজ দ্য ফন্ট সাইজ ফ্রম মিডিয়াম টু স্মল, ফ্রম এক্সট্রা লার্জ টু লার্জ। ঠিক আছে, মানে কি বলেছে, যদি আপনার বাই ডিফল্ট ফন্ট সাইজ যদি মিডিয়াম থাকে তো মিডিয়াম থেকে সেটাকে স্মল করে দেবে। যদি আপনার এক্সট্রা লার্জ মানে এক্স লার্জ মানে হচ্ছে এক্সট্রা লার্জ, যদি এক্সট্রা লার্জ থাকে তো এক্সট্রা লার্জ থেকে ফন্ট সাইজটা কমিয়ে সেটাকে লার্জ করে দেবে। ঠিক আছে, তো এইটাই সে স্মল ট্যাগের কাজ আমাদের। তো আমি সবার আগে কোড এডিটারে চলে যাচ্ছি। তো আমাদের কোড এডিটার এটা, তো যেটা আমি এর আগে করেছি, এখানে HTML স্মল লিখে নেবো স্মল, আর এখানেও লিখে নেবো স্মল। তো পুরো লেখাটাকে একবার আমি সরিয়ে নিই এখান থেকে, সরিয়ে এবার কন্ট্রোল যদি সেভ করলাম। আমি যদি ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, দেখুন এটা সরাবো আমি, আমাদের টেক্সটটা চলে গেছে, শুধু হেডিং আছে। তো হেডিং এর থেকে আই ট্যাগটা আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। তো এখানে আমি নতুন করে একটা পি ট্যাগের ভিতরে আমি সে ডামি টেক্সটটা নিয়ে নিলাম, লোরেম ট্যাগ, দেখুন চলে এসেছে। এবার আমি চাচ্ছি স্মল ট্যাগ। আমাদের নর্মাল এটা তো 16 পিক্সেলের টেক্সট বা 16 পিক্সেল ফন্ট সাইজ বাই ডিফল্ট আমাদের ব্রাউজার নিয়ে নেয়। আমি চাচ্ছি জাস্ট আমাদের এই এতটুকু লেখা একটু ছোট হবে। তো তার জন্য করব কি, আমরা স্মল ট্যাগের ব্যবহার করব। তো ব্র্যাকেট ওপেন, আমাদের তারপর লিখতে হবে স্মল, SMALL স্মল। যতটুকু এরিয়াতে আমরা ছোট করতে যাচ্ছি তার শেষে গিয়ে আমাদের সেই স্মল ট্যাগটা ক্লোজ করতে হবে। তো ক্লোজ করে দিয়েছি। এবার আমি সেভ করব Ctrl+S, এবং তারপরে ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, দেখুন এই লেখাটা আমাদের ছোট হয়ে গেছে এতটুকু বাকি লেখার থেকে। ঠিক আছে, আর যেহেতু এটা আমাদের বাই ডিফল্ট 16 পিক্সেল, কিন্তু আমাদের এই লেখাটা হচ্ছে 32 পিক্সেল। তো এই লেখাটাকেও চাইলে আমরা ছোট করতে পারি স্মল ট্যাগের মাধ্যমে। তো আমি H1 ট্যাগে গেলাম, এটা নিচে নিয়ে আসি। তো এখানে লিখতে হবে স্মল, SMALL স্মল। তারপরে এখানে সেটা ক্লোজ করতে হবে, Ctrl+S সেভ। দেখুন বাই ডিফল্ট এটা এরকমই আছে, যদি একটা রিফ্রেশ করি দেখুন এটা ছোট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্মল ট্যাগের কাজ। ঠিক আছে, এবার স্মল ট্যাগ কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে সেটাও একবার দেখে নিই আমরা। এটাও নর্মালি আমাদের গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, অ্যাপেল সাফারি এবং ওপেরা মিনি সবকিছুতে সাপোর্ট করে। আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে যে ব্রাউজার থাকবে এগুলোর মধ্যে সবকিছুতে আপনি স্মুথলি কাজ করতে পারবেন, নো ইস্যু। তারপর আছে লাইন থ্রো ট্যাগ। তো লাইন থ্রো ট্যাগের আমি ডাইরেক্টলি ডেফিনেশন বলে দিচ্ছি। দ্য এস ট্যাগ স্পেসিফাই দ্য টেক্সট দ্যাট ইজ নো লঙ্গার কারেক্ট, অ্যাকুরেট আর রিলেভেন্ট। তো আমাদের এরকম হয় যে আমরা অনেক সময় ওয়েবসাইট বানানোর সময় হয়তো কোনো স্পেলিং বা কোনো ওয়ার্ড আমরা ভুলবশত হয়তো ভুল বানান লিখেছি, অথবা ভুল কিছু লিখে রেখেছি, যেটা পরে গিয়ে আমরা বুঝতে পারলাম না এই লেখাটা, এই জিনিসটা আমাদের ভুল হয়েছে। অলরেডি সেটা 1 মাস পরে জানলাম অথবা 2 মাস পরে জানলাম, যেটা 1 মাস 2 মাস আমাদের ইউজার জিনিসটাকে অলরেডি দেখে নিয়েছে। তো অনেক সময় যারা ডেভেলপার বা ওয়েবসাইটের যারা অ্যাডমিন থাকে তারা করে কি, সেই জিনিসটাকে কেটে দেয়, মানে মাঝখানে একটা মানে লাইন টেনে দেয় বা দাগ দিয়ে দেয়, যেটা দেখলে বোঝা যায় জিনিসটা ভুল। ঠিক আছে, তো এই ধরনের জিনিস দেখানোর জন্য আমাদের সেখানে কি ব্যবহার করা হয়, লাইন থ্রো ট্যাগ। তো লাইন থ্রো ট্যাগকে ডিফাইন করা হয় এস ট্যাগের মাধ্যমে, এবং লেখা আছে দ্য এস ট্যাগ শুড নট বি ইউজ টু ডিফাইন দ্য ডিলিটেড ট্যাগ। এখানেও আমাদের একটা লোচা আছে, লোচা বলতে আমাদের ডিলিট ট্যাগের মাধ্যমে যে জিনিসটা করতে পারি সেম জিনিস আমরা এস ট্যাগের মাধ্যমে করতে পারি, 100% সিমিলারিটি। আমাদের যদিও বইয়ের ভাষায় বলে যে দুটো আলাদা জিনিস, কিন্তু আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে বলছে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি এস ট্যাগের মাধ্যমে যা করতে পারবেন ডিলিট ট্যাগের মাধ্যমে মানে সেম জিনিসও করতে পারবেন। দুটোই আপনি ডিলিট ট্যাগ ইউজ করেন, যেটা প্র্যাকটিক্যালি এখনই দেখাবো। আমি ডিলিট ট্যাগ নিয়ে আলাদা ভিডিও বানাবো, বাট এখনই আমি ডিফারেন্সটা দেখিয়ে দেবো। আপনি ডিলিট ট্যাগ লাগালে যে জিনিসটা হবে এস ট্যাগের মাধ্যমে সেই জিনিসই হবে। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি জিনিসটা। তো সবার আগে এখান থেকে আমি চেঞ্জ করে দিচ্ছি, HTML লাইন থ্রো ট্যাগ লিখে নিচ্ছি। আমি টাইটেলে লিখে নিচ্ছি HTML লাইন থ্রো ট্যাগ, আর এখানেও আমি সেম জিনিস লিখে নিচ্ছি লাইন থ্রো ট্যাগ। তো এখান থেকে পি ট্যাগটা আমি বারবার সরিয়ে নিই যাতে আপনারা বুঝতে পারেন। লোরেম Ctrl+S দিয়ে সেভ করে বা যদি ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করে দেখি, এটা আমি
কি ব্যাপার, রিফ্রেশ করলাম, দেখুন আমার টাইটেলে এবং হেডিং এর মধ্যে চলে এসছে। এইবার লাইন থ্রো ট্যাগ যেটা কাজ করবে, তা আমি চাচ্ছি আমাদের এতটুক লাইন, ঠিক আছে, আমরা দেখাতে যাই যে স্পেলিং মিস্টেক আছে বা ভুল আছে, তো তার জন্য মাঝখানে একটা লাইন চলে আসবে। তো সেই জিনিসটা কিভাবে করব, সবার আগে এটা এস ট্যাগের মাধ্যমে দেখে নিই। তো আমি এস এখানে ওপেন করলাম, আমি চাচ্ছি এতটুক লাইনই সেই ইফেক্ট দেখাবে, তো আমি সেখানে গিয়ে ক্লোজ করতে হবে সবার পাশে, যাতে এস ট্যাগ ক্লোজ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ। এবার গিয়ে যদি ব্রাউজারে দেখি, দেখুন এখানে লাইন চলে এসছে। সেম জিনিস আমি পাশের লাইনে করছি, কেমন, এতটুকু জাস্ট সিট এমেট, এই সিট এমেট যে লেখা আছে, এবার আমি ডিলিট ট্যাগ এখানে ইউজ করব। আমি এখানে ডিলিট ট্যাগ ইউজ করার জন্য আমাদের ব্র্যাকেট ওপেন, তারপর লিখতে হবে ডিইএল, আর এখানে গিয়ে সেই ডিইএল টাকে ক্লোজ করতে হবে, ক্লোজ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ। এবার যদি আমি ব্রাউজারে রিফ্রেশ করি, দেখুন সেম জিনিস, কোনো পার্থক্য নেই, ঠিক আছে। তো আমাদের যারা বই পড়েছে বা রিসার্চ করবেন, দেখুন সেখানে ফর্মালিটির জন্য লিখে রাখবে দুটো আলাদা জিনিস, বাট আমার হিসেবে কোনো পার্থক্য নেই। আপনি ডিলিট ট্যাগ ইউজ করেন, এস ট্যাগ ইউজ করেন, কাজ আপনার এরকমই করবে, নো ইস্যু। এই স্টাইলেও আপনি ডিলিট ট্যাগে যেটা করতে পারবেন, এস ট্যাগও সেম জিনিস করতে পারবেন, নো ইস্যু, কেমন। তো এটা হচ্ছে এস ট্যাগের মাধ্যমে। আবার ডিলিট ট্যাগের সাথে একটা আপনি ইনস্ট্যান্ট একটা ট্যাগ আছে, ইনস্ট্যান্ট ট্যাগের মাধ্যমে আপনি দেখাতে চান যে এই জিনিসটা ভুল, পাশে একটা কারেক্ট একটা ওয়ার্ড চলে আসবে, সেটা হচ্ছে আলাদা ভিডিওতে বা নেক্সট ভিডিওতে আমি বলবো সেটা, কেমন, আজকের টপিক না সেটা। তো এবার দেখে নিচ্ছি যে লাইন থ্রো ট্যাগ কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে। তো নর্মালি এটা আমাদের সেই গুগল ক্রোম থেকে শুরু করে ফায়ারফক্স সব ব্রাউজারে সাপোর্ট করে, নো প্রবলেম, যে কোনো ব্রাউজার আপনি চালাতে পারবেন। কিন্তু আমি এখানে ইউসু ব্রাউজার বা মোবাইলের যে ব্রাউজার গুলো আছে এই জিনিসগুলো বাদ দিয়ে, মানে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স এগুলা বাদ দিয়ে অনেক থার্ড পার্টি ব্রাউজার আছে, তার ব্যাপারে আমি কিছু বলতে পারছি না, কেমন। তো এবার চলে যাচ্ছি আমরা এখানে আন্ডারলাইন ট্যাগে। তো আন্ডারলাইন ট্যাগ যেটা আছে সেটা প্র্যাকটিক্যালি একবার দেখিয়ে নিচ্ছি। তো এখানে যেরকম লেখা আছে HTML টিউটোরিয়ালস, তো অনেক সময় হয় কি যে আমরা যে কোনো ওয়েবসাইটের টেক্সটের নিচে একটা দাগ থাকে, যেটাকে নর্মালি ইংলিশ প্রোনাউন্সিয়েশন আমাদের আন্ডারলাইনই বলে। তো আমরা চাচ্ছি সেই টেক্সটটাকে একটা আলাদা রকম ভাবে দেখাতে, আলাদা রকম ভাবে ডিসপ্লে করতে, যাতে অন্য অন্য টেক্সটের থেকে এটা একটা আলাদা রকম ভাবে লাগে, নিচের দিকে একটা লাইন থাকবে, এটা কেমন, মানে আন্ডারলাইন, সেটা কিভাবে করতে হয়। তো সেটা করার আগে সবার আগে দেখে নেবো ডেফিনেশন। The U tag represents some text that is unarticulate and styles differently from normal text. আমাদের আন্ডারলাইনকে ডিফাইন করা হয় ইউ ট্যাগের মাধ্যমে, মানে এটা করে কি মানে বাকি যে টেক্সট গুলো আছে সেটা থেকে একটা আলাদা রকম ভাবে দেখায়। মানে আমরা যদি চাই বাকি টেক্সটার থেকে আমাদের কোনো স্পেসিফিক টেক্সট বা ওয়ার্ডকে আলাদাভাবে দেখাতে, সেক্ষেত্রে আমরা আন্ডারলাইন ইউজ করব। তো আন্ডারলাইনকে ডিফাইন করা হয় ইউ ট্যাগের মাধ্যমে। যেমন লেখা যায় সাচ আস misspelled words or proper names in Chinese text, তাহলে লেখা আছে the content inside that typically displayed with a underline. You can change this with CSS. তো যখন CSS করবো তখন CSS এর ব্যাপারে ডিটেলস জানবো যে CSS কি, মেনলি CSS এর মাধ্যমে আমাদের স্টাইল করতে হয়, কেমন। তো এবার দেখে নিচ্ছি প্র্যাকটিক্যালি জিনিসটা কি, কারণ আমাদের ডেফিনেশনের মধ্যে যদি আপনি ধ্যান দেন তাহলে আপনি সেভাবে কিছু শিখতে পারবেন না, কারণ প্র্যাকটিক্যালি আলটিমেটলি আমাদের প্র্যাকটিক্যালি করতে হয়। তো সবার আগে টাইটেল এখানে চেঞ্জ করে নেবো, লিখে নেবো আন্ডারলাইন, থ্রোটা কেটে দিচ্ছি আমি, আর এখানেও লিখে নেবো আন্ডারলাইন, কেমন, আন্ডারলাইন ট্যাগ। তো এখানে স্মল ট্যাগটা না সরিয়ে পি ট্যাগটা থাক, আমি এখানে জাস্ট নতুন করে লোরেন লেখাটা লিখে নিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ। ব্রাউজারে যাব, গিয়ে রিফ্রেশ করব, দেখুন আমাদের টাইটেলে চলে এসেছে আন্ডারলাইন এবং এখানেও হেডিংও চলে এসেছে আন্ডারলাইন। তো এখানে চাচ্ছি স্পেসিফিক, সবার আগে হেডিংটা দিয়ে দিচ্ছি, যে হেডিংটা নর্মালি আছে, আমি চাচ্ছি হেডিং এর নিচে একটা দাগ আসবে। তো সেটা কিভাবে করব, তো স্মল ট্যাগটা এখান থেকে সরিয়ে দিই আগে হেডিং থেকে। তো আন্ডারলাইন ট্যাগের জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করতে হয়। তো এর আগে যে ট্যাগগুলো ব্যবহার করেছি ডবল, সেটা হচ্ছে আমি বাইরের দিকে দিয়েছি, তো এটা আমি ভেতর দিকে দিচ্ছি। আপনি চাইলে ভেতরে দিতে পারেন, বাইরে দিতে পারেন, তো আমি ভেতরেই দিয়ে দেখাচ্ছি। তো আমি ইউ ট্যাগ ইউজ করছি এখানে, এটাও আমাকে ক্লোজ করতে হবে। সেভ করলাম, সেভ করার পরে যদি ব্রাউজারে রিফ্রেশ করি, দেখুন নিচের দিকে একটা লাইন চলে আসছে। এরকম কোনো কথা নেই যে আমাদের এটা হেডিং ট্যাগে ব্যবহার করতে হবে, তো আপনি চাইলে এটা প্যারাগ্রাফেও ব্যবহার করতে পারেন। তো প্যারাগ্রাফে করে দেখাচ্ছি, তো আমি সবার আগে এখানে করে দিচ্ছি, এখানে করে দিলাম।
দেখুন এখনো আমাদের লাইন চলে এসছে। এবার মাঝখানে যে কোনো জায়গা থেকে আমি করে দেখাচ্ছি, যেমন লেখা আছে এখানে ইউ ট্যাগ ব্যবহার করে দিচ্ছি, ইউ দিলাম, আমি জাস্ট এতটুকু চাচ্ছি। তো এখানে গিয়ে আমাদের সেই ইউ ট্যাগটা ক্লোজ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে যদি রিফ্রেশ করি, নর্মাল এরকমই আছে, কোনো জায়গায় দাগ নেই। এবার যদি রিফ্রেশ করি, দেখুন এখানে আমাদের দাগ হয়ে গেছে। কেমন, এটা হচ্ছে তার আন্ডারলাইন ট্যাগ। এরপরে জানবো হচ্ছে এটা কোন কোন ব্রাউজার সাপোর্ট করে, তো সেটা অবশ্যই আমাদের জানা দরকার। নর্মালি আজকে যে আমাদের টপিক গুলো আছে সেই মানে ট্যাগ গুলো সব ব্রাউজারই মোটামুটি সাপোর্ট করে, কোনো ইস্যু নেই। এরপরে জানবো হরিজন্টাল লাইন কি আর কেন ব্যবহার করা হয়। তো দ্য এইচআর ট্যাগ ডিফাইন্স আ থিমাটিক ব্রেক ইন এইচটিএমএল পেজ। ঠিক আছে, হরিজন্টাল লাইনের মানে হচ্ছে আমরা মেন কথা হচ্ছে দুটো কন্টেন্টকে আলাদা করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে যেটা আছে আমাদের এইচটিএমএল এর একটা হেডিং, তারপর আছে একটা প্যারাগ্রাফ, একটা কন্টেন্ট। তো এবার যদি চাই যে দুটোর মাঝখানে একটা দাগ থাকবে, লম্বা দাগ, যার মাধ্যমে বোঝা যায় যে দুটো জিনিস আলাদা, মানে হেডিংটা আলাদা আর এই কন্টেন্টটা আলাদা, এই জিনিসটা করার জন্য আমাদের হরিজন্টাল লাইন ব্যবহার করতে হয়। তো হরিজন্টাল লাইনকে আমাদের ডিফাইন করা হয় এইচআর ট্যাগের মাধ্যমে। এইচআর ট্যাগ কিন্তু আমাদের সিঙ্গেল ট্যাগ, মানে যার কোনো আমাদের ক্লোজিং ট্যাগ নেই বা ব্যবহার করার দরকারও পড়ে না। তো যে ডেফিনেশন যেটা বলছে, দ্য এইচআর ট্যাগ ডিফাইন্স আ থিমাটিক ব্রেক ইন অ্যান এইচটিএমএল পেজ, দ্য এলিমেন্ট ইজ মোস্ট অফটেন ডিসপ্লেড অ্যাজ আ হরিজন্টাল রুলস দ্যাট ইজ ইউজ টু সেপারেট কন্টেন্ট। যেটা আমি এর আগে বলেছি যে দুটো কন্টেন্টকে আলাদাভাবে দেখানোর জন্য আমাদের হরিজন্টাল লাইন ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এবার প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি এটা কিভাবে কাজে লাগে। তো এটা আমাদের এইচটিএমএল ডকুমেন্ট, একটু ছোট করে নিই। তো এখানে লিখে নেব হরিজন্টাল লাইন। তো এখানেও সেম জিনিস আমি লিখে নিচ্ছি, হরিজন্টাল লাইন। এলটাকে স্মল করে দিই। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। সেভ করে যদি ব্রাউজারে দেখে গিয়ে আমি এই লেখাগুলো আছে, সবার আগে আমি এখানে যে আমাদের আন্ডারলাইন ট্যাগ আছে সেটাকে রিমুভ করে দিই। এখান থেকে ইউ ট্যাগটা রিমুভ করলাম, এখান থেকেও করলাম, সব জায়গার থেকে ইউ ট্যাগ গুলো রিমুভ করে দিচ্ছি। সেভ ব্রাউজারে দিচ্ছি। এবার আমি চাচ্ছি এই দুটোর মাঝখানে আমাদের একটা লাইন থাকবে। ঠিক আছে, তো জিনিসটা যেটা করবেন সে এইচআর এর মাধ্যমে করবেন। তো এখানে ব্র্যাকেট ওপেন লিখতে হবে, এইচআর ব্র্যাকেট ক্লোজ, সেভ করার পর রিফ্রেশ, দেখুন আমাদের লাইন চলে এসেছে একটা। কেমন, তো আপনি এইচআরটাকে এমন এমন কোনো কথা নেই যে আমাদের হেডিং এর পাশেই শেষে লিখতে হবে, চাইলে আপনি এখান থেকে কেটে মাঝখানেও দিতে পারেন, আপনি তাও কাজ করবে। সেভ করলাম, সেভ করার পরে রিফ্রেশ করছি, দেখুন একই কাজ করছে। জাস্ট এই দুটোর মাঝখানে আপনি চাইলে সে পির আগেও দিতে পারেন, এটা পির আগেও দিতে পারেন। সেভ করে নিচ্ছে, সেভ করে যদি রিফ্রেশ করে দেখুন কোনো রকম আমাদের এফেক্ট নেই, সেম কাজই করছে। জাস্ট এই পির ভেতরে যাতে না চলে আসে। কেমন, যে কোনো দুটো কন্টেন্টের মাঝখানে যদি লাইন চান, জাস্ট ইউজারকে যদি এটা বোঝাতে যান যে দুটো জিনিস আলাদা, সেক্ষেত্রে আমাদের হরিজন্টাল লাইন আমাদের ব্যবহার করতে হবে। এবং আস্তে আস্তে আমাদের টিউটোরিয়াল আপডেট হতে থাকবে, সেখানে আরো অনেক কিছু জানতে পারবেন HTML5 এর ব্যাপারে। অলরেডি আমি আরো দুটো তিনটে ভিডিও দিয়েছি, তো সেগুলো প্র্যাকটিক্যালি কিছু ছিল না সেখানে। তো তারপরে HTML5 কমপ্লিট হয়ে গেলে আমরা জানবো CSS এর ব্যাপারে। তো আমাদের আজকের টিউটোরিয়াল এখানেই শেষ হচ্ছে, এবং নেক্সটে আমি ট্রাই করব যাতে কন্টিনিউ হয়, ডেলি আমি ভিডিও দিতে পারি। ঠিক আছে, কেমন, আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমি নেক্সটে যে ভিডিওটা দিব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং সেই ভিডিওটা দেখার পরে, মানে আজকের ভিডিও হোক বা যে কোনো ভিডিও দেখার পরে, যদি আপনার কোনো রকম কনফিউশন থাকে বা যদি বুঝতে না পারেন, তো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ট্রাই করবো সে প্রবলেম সলিউশন করার জন্য। কেমন, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।